আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের ইংরেজি পড়াশোনাও বেশ ভালো চলছে। চলুন দেখা যাক আজকের আয়োজনে কি আছে। আজকে আমরা ইউনিট 9 লেসন 2 পড়ব, যার টাইটেল হচ্ছে ক্রুয়েলটিজ অফ কনফ্লিক্ট। দ্বন্দ্বের যে নিষ্ঠুরতা বা বর্বরতা আছে সেগুলো পড়ব। বাই দ্য ওয়ে, লেসন 1 নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে, আপনারা প্রথমে সেইটা দেখে ফেলবেন যদি মিস করে থাকেন। আচ্ছা, এই প্যাসেজটিতে মুখ্যভাবে বা সবথেকে ইম্পর্টেন্ট যদি বলি সেটা আছে কবিতা, তাই না? দুইটা কবিতা আছে এবং এই কবিতাগুলোই আসলে আমাদের গলার কাটা। সো এই দুইটা কবিতাও আমরা অবশ্যই পড়ব। এই একটা কবিতা এবং নিচে আরেকটা, সরি এই যে আরেকটা কবিতা, আর প্রথমে যে একটা কবিতা দেখলাম এইটা, যে কবিতার নাম হলো অ্যালোন। সো এই দুইটা কবিতা আমরা পড়ব। আর প্রথমেই কবি সম্পর্কে কিছু কথাবার্তা দেওয়া আছে, সেগুলো আমরা পড়ব। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সো এখানে তো বলছিলাম যে ক্রুয়েলটিজ মানে হলো নিষ্ঠুরতা বা বর্বরতা, তাই না? আর কনফ্লিক্ট মানে হলো দ্বন্দ্ব। তার মানে লেসনটার নাম হলো যে দ্বন্দ্বের যে বর্বরতা, দ্বন্দ্বের মাধ্যমে কি কি হতে পারে আমরা সেগুলোই পড়ব। এখানে ছবির মধ্য দিয়ে আমরা কিছু না কিছু বুঝতে পারছি যে মানুষের দুর্দশার মানে অবস্থা, মানুষ আসলে কেমন জীবনযাপন করছে শুধুমাত্র যুদ্ধ বা হানাহানি, মারামারি, কাটাকাটি এই সব কিছুর জন্য। আচ্ছা, এইখান থেকে একটু পড়ি। Cruelties of conflict affect people in different ways. দ্বন্দ্বের যে নিষ্ঠুরতা বা বর্বরতা সেটা বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করে। affect মানে কি? প্রভাবিত করা, তাই না? আচ্ছা, as it has economic impact, যেহেতু এটার আছে অর্থনৈতিক প্রভাব। ইকোনমিক মানে কি? অর্থনৈতিক, তাই না? ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। it has psychological, sociological or geographical impacts too. এটার আরও আছে মানসিক, সমাজতাত্ত্বিক এবং ভৌগোলিক প্রভাব। Read here 2 poems on the cruelties of a conflict and do the activities that follow. বলছে এইখানে যে দুইটা কবিতা দেয়া আছে দ্বন্দ্বের নিষ্ঠুরতা নিয়ে, সেই দুইটা কবিতা পড়ো এবং নিচের অ্যাক্টিভিটিগুলো করো, বা যা বলতে বলা হয়েছে তা করো। সো নিচে আরও কিছু প্রশ্ন ছিল, এগুলো আমি যদিও এখানে আনিনি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে প্যাসেজটা পড়া। আচ্ছা, সো পোয়েম 1 অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো। সো এই কবিতাটার নাম হলো অ্যালোন, লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। সো এখানে মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে কিছু কথা আছে, সেগুলো পড়ছি। Maya Angelou, an American poet, songwriter, playwright, film director, and autobiographer, was born in St. Louis, Missouri on 4 April 1928. আচ্ছা, একটু বড় লাইন, আমি যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হচ্ছে যে মায়া অ্যাঞ্জেলো, যাকে বলা হচ্ছে একজন আমেরিকান কবি, আবার সে একজন গীতিকার। সংরাইটার মানে কি? গীতিকার। প্লে রাইট মানে নাট্যকার। ফিল্ম ডিরেক্টর মানে চলচ্চিত্র পরিচালক, এবং অটোবায়োগ্রাফার যার মানে হলো আত্মজীবনীকার মানে হলো যে বিভিন্ন মানুষের জীবন সম্পর্কে লিখে। এবং সে জন্মগ্রহণ করেছিল কোথায়? এই যে এস্টি লুইস, মিসৌরি, তার মানে এই এলাকাটাতে সে জন্মগ্রহণ করেছিল। কবে? 4 এপ্রিল 1928 সালে। বুঝতে পারলাম? আচ্ছা, সো আমি কিন্তু একটু আস্তে আস্তে প্যাসেজগুলো পড়ি যেন আপনারা খুব ভালো বুঝতে পারেন। সো একটু ধৈর্য ধরে সাথে থাকবেন, এই আর কি। আচ্ছা, she spent much of her childhood in Stemps, Arkansas with her paternal grandmother. she spent মানে কি? অতিবাহিত করা, তাই না? বা ব্যয় করা। সো সে সময় ব্যয় করেছে তার চাইল্ডহুডের যে সময়টা, তার মানে she spent much of her childhood, তার শৈশবের বা ছোটবেলার বেশিরভাগ সময়টাই সে অতিবাহিত করেছে এই যে আরকানসাসের স্ট্যাম্প এলাকায়। সো এটা আসলে এলাকার নাম, আমেরিকার এলাকা। এবং কার সাথে? উইথ হার প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আর এখন প্যাটার্নাল মানে কি? পৈতৃক। আর গ্র্যান্ডমাদার মানে তো আমরা জানি যে দাদা, মানে গ্র্যান্ডমাদার, সরি, মাদার তো দাদি বা নানি। সো এখানে উল্লেখ করে দিয়েছে যে প্যাটার্নাল মানে পৈতৃক, তার মানে বাবার সম্পর্কে যে, তার মানে সেটা আমার এক্স্যাক্টলি দাদি আসলে। সো ইংলিশে আসলে এই যে গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডফাদার, এগুলো কিন্তু ডিফাইন করে না যে সেটা দাদি বা না, মানে দাদি নাকি নানি, বা নানা নাকি দাদা, এরকম। সো যখনই প্যাটার্নাল বলে, প্যাটার্নাল মানে হলো বাবার সম্পর্কের দিক থেকে, তাহলে বুঝতে হবে যে প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে দাদি। আবার যদি বলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তার মানে হলো দাদা। প্যাটার্নাল আঙ্কেল, তার মানে বুঝতে হবে এটা চাচা। আর যদি ম্যাটার্নাল মানে মাতৃক হয় তাহলে বলবে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হলো তোমার মায়ের দিক থেকে, তার মানে নানি। এই বিষয়টা অনেকে জানেন না, এই জন্য একটু খুলে বলা। আচ্ছা, when she was 8 she became a victim of
abused by someone close to her mother. তার বয়স যখন 8 বছর ছিল তখন সে শিকার হয়েছিল অ্যাবিউজ। আচ্ছা, অ্যাবিউজের অর্থটা আমি লিখতে ভুলে গেছি। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে কোনো কিছুর জন্য মানে অবজ্ঞা করা, বা ধরেন কোনো কিছু মানে তার কারোর সাথে অন্যায় করা, হ্যাঁ, এই বিষয়টা আর কি। তার মানে সে যখন তার বয়স যখন 8 বছর ছিল, সে তার মায়ের ক্লোজ কারোর দ্বারা সে আসলে শিকার হয়েছিল বা অন্যায়ের শিকার হয়েছিল সে তার মায়েরই কাছের কারোর দ্বারা। আচ্ছা, দ্য এক্সপিরিয়েন্স লেফট হার ট্রমাটাইজড, যে এই অভিজ্ঞতাটা তাকে আঘাতপ্রাপ্ত করেছিল। ট্রমাটাইজ মানে কি? আঘাতপ্রাপ্ত। আচ্ছা, অ্যান্ড ফর সেভারাল ইয়ার্স, এবং বেশ কিছু বছরের জন্য শি কুড নট স্পিক, সে কথাই বলতে পারতো না। In 1940, Angelo moved to San Francisco and then to Newark. আচ্ছা, 1940 সালে অ্যাঞ্জেলো মুভড করে এই যে স্যান ফ্রান্সিসকোতে এবং এরপর আবার নিউ ইয়র্কে। আচ্ছা, where she began her literary career, যেখানে সে শুরু করে তার সাহিত্যিক জীবন। ক্যারিয়ার মানে কি? জীবিকা বা জীবন। আচ্ছা, সো আমরা একটু এইখান থেকে পড়ি আবার। আচ্ছা, Maya Angelou had a remarkable range of interest and careers. আচ্ছা, মায়া অ্যাঞ্জেলোর ছিল উল্লেখযোগ্য আগ্রহ এবং ক্যারিয়ারের পরিসর। মানে এখানে আসলে বলতে চাচ্ছে যে তার অনেকগুলো ইন্টারেস্ট ছিল বা অনেকগুলো ক্যারিয়ার পছন্দ ছিল। তার মানে সে অনেক দিকেই আসলে আগ্রহী ছিল বা অনেক দিকেই তার ক্যারিয়ারটা করতে চেয়েছিল সে। আচ্ছা, শি ওয়াজ এ ডান্সার, আ সিঙ্গার অ্যান্ড অ্যান এডিটর। এই যে দেখুন, সে ছিল একজন ডান্সার, একটা গায়িকা, যেহেতু সে মেয়ে মানুষ, গায়িকা, এবং একজন এডিটর, তাই না? আচ্ছা, ইন অ্যাডিশন শি অলসো অ্যাক্টেড অন এ স্টেজ অ্যান্ড ইন দ্য ফিল্ম, এবং তার সাথেও সে স্টেজেও পারফর্ম করেছে এবং ফিল্মেও পারফর্ম করেছে। তার মানে কত ট্যালেন্টেড মানুষ দেখুন, একটা মানুষ কত কিছু, মানে একাধারে সে অনেক কিছু। আচ্ছা, যাই হোক, এমন ট্যালেন্টেড মানুষ খুব কম পাওয়া যায়, তার মধ্যে আমি একজন। আচ্ছা, যাই হোক, মজা করলাম। আচ্ছা, সো বাট রাইটিং ওয়াজ হোয়াট শি এনজয়েড মোস্ট, বাট লেখাটা ছিল সব থেকে তার পছন্দের বিষয়। শি ওয়াজ পপুলার পোয়েট, প্রেজড ফর দ্য ওয়ে শি ইনকর্পোরেটেড social and political themes in her poems without compromising their poetic and stylistic qualities. আচ্ছা, এটা একটু বড় লাইন, আমি একটু বুঝিয়ে বলছি যে সে পপুলার ছিল, এখানে চলে আসছে, সে পপুলার ছিল কোন বিষয়টার জন্য, এবং মানে সে পপুলার কবি ছিল, প্রশংসিত, সে প্রশংসিত ছিল কেন? সে সামাজিক বা রাজনৈতিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করত তার কবিতার মধ্যে, এবং এটা করার জন্য কিন্তু সে কবিতার যে কাব্যিক বা শৈলীগত যে দিকগুলো আছে সেগুলোকে সে কম্প্রোমাইজ করতো না। অনেক আছে বিভিন্ন টপিক নিয়ে লিখতে গেলে যে কবিতার যে ভাব রস এগুলোকেই মিস করে ফেলে, বাট সে এগুলোকেও ধরে রাখতো, আবার তার মধ্যে সোশ্যাল বা পলিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আসতো। আচ্ছা, she wrote her poems in a language that is known as the black vernacular. সে একটা ভাষায় কবিতা লেখে যেটাকে বলা হয় ব্ল্যাক ভার্নিকুলার। ব্ল্যাক মানে বলতে কালো, আর ভার্নিকুলার মানে আঞ্চলিক। তার মানে কালো, মানে আঞ্চলিক যে কালো ব্যক্তি আছে তাদের ভাষা আসলে এটা। সেখানে আবার বলা আছে আ ল্যাঙ্গুয়েজ দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকান ইউজ ইন দেয়ার এভরিডে লাইফ, যে একটা ভাষা যেটা কালো মানুষেরা তাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করে। Her poems often deal with serious matters, but they also use humors and give out hope. যে তার কবিতাগুলো সবসময় সিরিয়াস যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে লেখা, কিন্তু তার মধ্যেও সেখানে হাস্যরসাত্মক ব্যাপার থাকে এবং সেগুলো মানুষকে আশা দেয়। হিউমার মানে কি? হাস্যরসাত্মক ভাব, তাই না? আচ্ছা, Angelou's experience of racial discrimination in her childhood and her involvement in the civil rights movement in the 1960s made her a committed campaigner for human rights, social justice and peace. ওরে বাবারে, কত বড় লাইন! আচ্ছা, সো বলছে যে অ্যাঞ্জেলিউসের যে এক্সপিরিয়েন্স, কিসের এক্সপিরিয়েন্স? এই যে জাতিগত বৈষম্যের যে এক্সপিরিয়েন্স, যেটা সে ছোটোবেলায় পেয়েছে। রেশিয়াল বলতে জাতিগত, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, যে জাতিগত বৈষম্যের যে অভিজ্ঞতাটা সে ছোটোবেলায় পেয়েছে, এবং সে সিভিল রাইটে মুভমেন্ট ছিল 1960 সালে, তার সিভিল রাইটের যে অংশগ্রহণ ছিল। আচ্ছা, সিভিল রাইট মুভমেন্ট মানে কি? যারা আসলে মানুষের জন্য কাজ করে, হ্যাঁ,
ওই ধরনের যে কাজগুলো সে ছোটবেলায় ইনভলভ ছিল সেইগুলো তাকে এই মানুষের অধিকারের জন্য প্রচারক হতে সাহায্য করেছে। এই যে ক্যাম্পেইনে মানে কি প্রচারক, সেই প্রচারকটা কেন মানুষের অধিকারের জন্য, যে সোশ্যাল জাস্টিস বা সামাজিক বিচারের জন্য বা শান্তির জন্য। তার মানে এই বিষয়গুলা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ছোটবেলার যে জাতিগত বা বৈষম্যগত যে অভিজ্ঞতা আছে এবং সে যে সিভিল রাইট মুভমেন্টে কাজ করেছে সেগুলো তার কাজে দিয়েছে, ওই অভিজ্ঞতাগুলো তাকে কাজে দিয়েছে। আচ্ছা, she died on 28 May 2014 at the age of 86. সে 2014 সালের 28শে মে মারা যায় 86 বছর বয়সে। আচ্ছা, here is a poem Angelou wrote about human relationship, more particularly togetherness, without which our lives become meaningless. আচ্ছা, আমি একটু ভেঙে পড়ি, যদিও এই সেন্টেন্স অনেক বড়। সো বলছে যে এইখানে একটা কবিতা দেয়া আছে অ্যাঞ্জেলোর লেখা, যেটা মানুষের এই যে হিউম্যান রিলেশন, যেটা মানুষের সম্পর্ক নিয়ে এবং বিশেষ করে একতা নিয়ে, যেটা ছাড়া আসলে আমাদের জীবনটাই অর্থহীন। এরপরে কি বলছে, নো ম্যাটার হাউ ওয়েলথি অর ওয়েল কানেক্টেড ইউ আর, এইটা ম্যাটার করে না যে তুমি কতটা সম্পদশালী, বরং কিংবা তুমি কতটা ভালো সংযুক্ত, মানে তোমার কতটা মানুষের সাথে বা বিভিন্ন জায়গার সংযোগ আছে, এটা আসলে ম্যাটার করে না। এই কবিতাটা সবার জন্য আসলে কাজে লাগবে, যেটা আসলে হিউম্যান রিলেশনশিপ এবং একতা নিয়ে লেখা। আচ্ছা, read the poem and try to find out why she stressed the words alone and nobody. বলছে যে কবিতাটা পড়ো এবং খুঁজে বের করার চেষ্টা করো সে কেন জোর দিয়েছে, স্ট্রেসড মানে কি জোর দেওয়া, জোর দিয়েছে অ্যালোন এবং নোবডি শব্দটার প্রতি। মানে এই দুটো শব্দের মধ্যে সে কেন এত জোর দিয়েছে, এটা আসলে আমরা কবিতা পড়লে বুঝতে পারবো, সেটাই বলছে। You'll see that she has used these words ironically to bring home the message that no one should be alone. আচ্ছা, এখন বলছে যে তুমি দেখতে পাবে যে সে এই শব্দগুলোকে ব্যবহার করেছে হাস্যকরভাবে, মানে খুব সিম্পলি ব্যবহার করেছে মানুষের বাসায় এই মেসেজটাকে পৌঁছে দেওয়ার জন্য যে কারোরই আসলে একা থাকা উচিত না, দ্যাট হিউম্যান সোসাইটি ডিপেন্ডস অন হেলথি রিলেশনশিপস অ্যামং ইটস মেম্বার্স, যে মানুষের যে সমাজ সেটা নির্ভর করে একটা সুস্থ সম্পর্কের ওপর, যেটা এই সোসাইটির মানুষদের মধ্যে আছে। এখানে ইটস বলতে কি এই সোসাইটি, যেটা এই সোসাইটির মানুষদের মধ্যে যে সুস্থ সম্পর্কটা আছে এর মধ্যেই আসলে মানুষের সমাজটা নির্ভর করে। সো দুইটা কবিতা আছে, একটা হলো অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো এবং আরেকটা হচ্ছে এই যে ফ্রম সেপ্টেম্বর 1, 1939 বাই W.H. Auden. সো এই দুইটা কবিতায় আমরা একদম অর্থ সহকারে খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো Alone by Maya Angelou. Lying thinking last night. এখন লাইং মানে কি, লাইং মানে কিন্তু শুয়ে থাকা, এখানে কিন্তু মিথ্যা বলা ওই লাই না, শুয়ে থাকা বা শয়ন করা সেই লাইন। সো লাইং থিঙ্কিং লাস্ট নাইট, শুয়ে শুয়ে ভাবছি শেষ রাতে। হাউ টু ফাইন্ড মাই সোল আ হোম, কিভাবে আমার আত্মাকে একটি ঘর খুঁজে দেওয়া যায় বা কিভাবে আমার আত্মাকে একটা ঘর খুঁজে দিব। ওয়ে ওয়াটার ইজ নট থার্স্টি, যেখানে পানি বা জল তৃষ্ণার্থ নয়। অ্যান্ড ব্রেড লোফ ইজ নট এ স্টোন, এবং রুটি পাথরের মতো নয়। I came up with one thing and I don't believe I'm wrong. আমি একটা জিনিস নিয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি না যে আমি ভুল। তার মানে সে মনে করছে যে সে রাইট। That's nobody, but nobody can make it out here alone. যে কেউ না, কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। তার মানে কোনো কিছুই আসলে একা করা সম্ভব না, এই জন্যই আসলে অ্যালোন লেখা এখানে। সো এটার কনসেপ্টটা যদি আমরা বলি যে মানুষ আসলে কোনো কিছুই একা করতে পারে না, তার সোসাইটির মানে হেল্প নেওয়া লাগে বা কারো না কারো হেল্প নেওয়া লাগে। আমরা কখনোই একা হিসেবে মানুষ বেঁচে থাকতে পারি না, আমাদের অবশ্যই সমাজ নিয়ে বেঁচে থাকা দরকার। এই জন্যই সে এই কবিতার মধ্যে বারবার এই যে অ্যালোন বা নবডি এই বিষয়গুলোকে সে জোর দিয়েছে। আচ্ছা, আমরা সামনে আরও পড়ব। আচ্ছা, অ্যালোন অল অ্যালোন, একা সবাই একা। নবডি বাট নবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, কেউ না, কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। তার মানে কোনো কিছুই কেউ একা করতে পারে না। আচ্ছা, লেটস মুভ অন। সো এর পরের পার্টটা এইখান থেকে। সো এইখানে এখন সমাজের আবার কিছু নেগেটিভ বিষয় সম্পর্কে তুলে ধরবেন। আমরা যদি একটু দেখি,
There are some millionaires, কিছু কোটিপতি আছে with money they can't use, যাদের টাকাগুলো ব্যবহার করতে পারে না। আচ্ছা, সো এই দুইটা লাইন কিন্তু একসাথে, যে কিছু কোটিপতি আছে যারা তাদের টাকা ব্যবহার করতে পারে না, বা অর্থ দিয়ে তারা যাচ্ছে তাই করতে পারে না। তাই না, টাকা আছে কিন্তু সেটা সব কাজে লাগবে তা না। সেটা কেমন? দেয়ার ওয়াইভস রান অ্যারাউন্ড লাইক বানশিজ। এখন দেয়ার ওয়াইভস বলতে তাদের বউগুলো, এই বড় লোকদের বউগুলো। সো বউগুলো মানে দৌড়ে বেড়ায় কিসের মতো? বনশির মতো। সেখানে যদিও এটা বানশি, বাট বাংলা এটাকে বনশি বলে। বনশি বলতে আসলে বাঁশি, বাট বাঁশি আসলে এখানে অর্থটা না। বনশি হলো ইরিশ হিস্ট্রির এক ধরনের মহিলা যারা কিনা সবসময় আর্তনাদ করতো বা সবসময় চিৎকার চেঁচামেচি করতো। সো এই ইরিশ ইতিহাসের এই মহিলাদেরকে আসলে বনশি বলতো। সো এখানে বলছে তাদের বউয়েরা এই বনশিদের মতো দৌড়ে বেড়ায়, তার মানে তাদের বউরা আসলে অসুখী। তারা যদিও কোটিপতি, বা তাদের বউরা আসলে অসুখী। দ্য চিলড্রেন সিং দ্য ব্লুজ, তাদের বাচ্চারা বেদনার গান করে বা গান করে বেদনার। এখানে ব্লু মানে কিন্তু আসলে বেদনা। যেমন আমরা মাঝে মধ্যে একটা ইডিয়াম ইউজ করি যে আই ফিল ব্লু, মানে আমার ব্লু অনুভব হচ্ছে, এটার মানেও কিন্তু আমার দুঃখ অনুভব হচ্ছে বা আমি স্যাড আসলে। সো এইখানেও ব্লু মানে আসলে বেদনা বা দুঃখের, মানে তাদের বাচ্চারা বেদনার গান গায়, তার মানে তারাও কিন্তু সুখী নেই। দে হ্যাভ গট এক্সপেন্সিভ ডক্টরস, তারা হয়তো ব্যয়বহুল ডাক্তার পেয়েছে বা দামি ডাক্তার পেয়েছে যেহেতু তারা বড় লোক। টু কেয়ার দেয়ার হার্টস অফ এ স্টোন, তাদের পাথরের মতো বা পাথরের ন্যায় যে হৃদয় আছে সেটাকে সারিয়ে তোলার জন্য। এখানে আসলে বড় লোকদের হৃদয়কে পাথর বলছে, যার মানে হলো যে তারা আসলে অতটা বেশি উদার না, বা তারা আসলে কাইন্ড না। তারা বড় লোকরা এখানে একটু খারাপভাবেই তাদেরকে প্রকাশ করা হচ্ছে, তারা আসলে ভালো না। সো তাদের মনটা একটু পাথরের, এই জন্য তাদের বউরা শুধুমাত্র বেদনা পায়, তাদের বাচ্চাগুলোও বেদনা পায় আসলে। আচ্ছা, বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। তার মানে এগুলো কখনোই একা করতে পারে না। একা করতে পারে না বলতে কেন বলছে? যে বড় লোকদের আসলে ছোট লোকদের প্রয়োজন হয় বা সাধারণ মানুষদের প্রয়োজন হয়, একা আসলে কেউ চলতে পারে না সমাজে। বড় লোকরা যদি নিজেদেরকে পৃথক করে রেখে ভাবে যে আমরা খুশি থাকবো, সেটাও সম্ভব না। আবার বলছে alone all alone nobody but nobody can make it out here alone, একা সবাই একা, কেউ না কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। আচ্ছা, now if you listen closely I'll tell you what I know, যে এখন যদি তুমি কাছ থেকে শোনো বা কেয়ারফুলি শোনো, আমি তোমাকে বলবো যা আমি জানি। ঠিক আছে? A storm clouds are gathering, ঝড়ো মেঘ জমে উঠেছে বা আকাশে মেঘ জমে উঠেছে। The wind is gonna blow, গনা আসলে going to এর contracted form, হ্যাঁ, going to একসাথে গনা। The wind is gonna blow, বাতাস বইতে যাচ্ছে। The race of man is suffering, মানব জাতি কষ্ট পাচ্ছে। এখানে রেস বলতে জাতি, যে মানুষের যে জাতি সেই জাতিটা কষ্ট পাচ্ছে। And I can hear the moan বলতে এখানে আর্তনাদ, এবং আমি হাহাকার বা আর্তনাদ শুনতে পাচ্ছি। Cause nobody but nobody can make it out here alone, কারণ কেউ না কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। তারপরে এই যে বিপদ বা সবার আর্তনাদ, এই যে ঝামেলা, এগুলোকে কখনো একা মিটিয়ে তোলা সম্ভব না, সবাই একসাথে থাকতে হয়। এই বিষয়গুলোর দিকে আসলে জোর দিচ্ছে। Alone all alone nobody but nobody can make it out here alone, একা সবাই একা, কেউ না কিন্তু কেউ না এটা এখানে একা করতে পারে। কোনো কিছুই একা করা সম্ভব না। আচ্ছা, সো এই কবিতাটা আসলে আমাদের শেষ হয়ে গেল, অ্যালোন যে কবিতাটা ছিল। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পোয়েমে যাব, যে কবিতাটার নাম হলো ফ্রম সেপ্টেম্বর 1, 1939 বাই W.H. Auden। আচ্ছা, সো এই W.H. Auden হলো একটা কবি যে মূলত ইংল্যান্ডের ছিল, বাট পরবর্তীতে সে আমেরিকায় স্থানান্তরিত হয়েছেন, এবং এই জন্য আসলে তাকে ইংলিশ আমেরিকান পোয়েটও বলা যায়। আচ্ছা, আমরা দেখুন কি বলেছে। সো বাই দ্য এই কবিতাটা কিন্তু এইখানে এই কয়েকটা লাইন আছে, বাট এমনিতে কবিতাটা কিন্তু আরো অনেক বড়, এখানে ছোট করে দেয়া আছে। আচ্ছা, কবিতাটা পড়ছি। আ সিট ইন অন অফ দ্য ডাইভস, এখানে ডাইভস বলতে কি জানেন? মদের দোকান। এখন আপনি বলবেন যে এটার মানে তাহলে কি দাঁড়ালো, যে আমি একটা মদের দোকানে বসে আছি, বা আমি কোনো একটা মদের দোকানে, যেহেতু এখানে অন অফ দ্য ডাইভস বলেছে, কোনো একটা মদের দোকানে বসে আছি। তো মদের দোকানে বসে কি উনি আসলে মাতলামির কথা বলবেন? আসলে মাতলামির কথা না। আমাদের দেশে মদের দোকানগুলোকে আমরা যেভাবে দেখি, আমেরিকানরা আসলে ওইভাবে দেখে না। আমাদের দেশে মুদির দোকান যেমন,
ওদের দেশের মদের দোকান তেমন একদম অ্যাভেলেবেল। সো মদের দোকানে বসে থাকা কোনো আহামরি ব্যাপার না, আমাদের দেশের মুদির দোকানে বসে থাকার মতো বা চায়ের দোকানে বসে থাকার মতো আর কি। তো সে যে মাতাল তা না, তারা মদ খায় কিন্তু মাতাল হয় না। আচ্ছা যাই হোক, সো সে বলছে যে আমি কোন একটা মদের দোকানে বসে আছি অন 52nd স্ট্রিট। সেই মদের দোকানটা কোথায়, এখানে ঠিকানাটা বলছে যে 52nd স্ট্রিটে, ঠিক আছে। আচ্ছা, আনসার্টেন অ্যান্ড আফ্রেড, অনিশ্চিত এবং ভীতু। এখানে কোনো একটা ভয়ের কথা বলছে যে সে ভীতু বা সে ভয় পাচ্ছে। অ্যাজ আ ক্লেভার হোপস এক্সপায়ার, যেন মানুষের চতুর ভাবনা শেষ হতে যাচ্ছে, মানে মানুষের যে চালাকি বা সুচতুর ভাব, চিন্তা ভাবনা সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, অফ আ লো ডিসঅনেস্ট ডিকেড, নিচু অসৎ একটি দশক, মানে সে ওই সময়টার কথা বলছে যে ওই সময়টা যেমন একটা খুব নিচু একটা অসৎ একটা দশক চলছে বা সময় চলছে। দশক মানে আমরা বুঝি তাই না, 10 বছর সময় চলছে। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, চারিদিকে মনে হচ্ছে শুধুমাত্র রাগ আর ভয়। অর্থ আমি লিখেছি কিনা রাগ এবং ভয়ের ঢেউ, যে মনে হচ্ছে চারিদিকে যেন রাগ আর ভয়ের ঢেউ। আচ্ছা, সার্কুলেট ওভার দ্য ব্রাইট, এই যে সম্ভাবনাময় সব কিছুকে ঘিরে ধরেছে। আর এখানে ব্রাইট মানে কি উজ্জ্বল বা আলো, সম্ভাবনাময় সব কিছুকে যেন এটা ঘিরে ধরেছে। সো এখানে সে কথা বলছে ঠিক সেকেন্ড ওয়ার যখন হবে, যুদ্ধটা হবে, সেই যুদ্ধের আগে আমেরিকার অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে আসলে উনি এই কথাগুলো বলেছে যে যুদ্ধ আসছে, যুদ্ধ আসলে তো সবার মনে একটু ভয় থাকবে তাই না। সো এই যে ভয়টা সবার মনে, এই ভয়টার কথাই সে বলছে এবং তার নিজেরও ভয় লাগছে। অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীর ভূখণ্ডকে অন্ধকার করেছে। কি, ওই যে রাগ এবং ভয়ের ঢেউগুলো তাই না, পৃথিবীর ভূখণ্ডকেও অন্ধকার করে ফেলেছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, এবং আমাদের ব্যক্তিগত জীবনকে আবিষ্ট করেছে বা নষ্ট করে দিয়েছে। এই যে ভয়, এই যে যুদ্ধ হবে, মানুষ হানাহানি হবে, মানুষ মারা যাবে। দ্য আনমেনশনেবল অডর অফ ডেথ, যে মৃত্যুর গন্ধ যেটা প্রকাশ করার মতো না। সো দেখুন, সে কিন্তু মৃত্যুর গন্ধ পাচ্ছে, বা সে বলছে যে আমি যেন মৃত্যুর গন্ধ পাচ্ছি, যে গন্ধটা কি আসলে প্রকাশ করার মতো না, যে মানুষ যে মরবে, খুনাখুনি হবে, যুদ্ধ হবে, এই গন্ধটা আমি পাচ্ছি। অফেন্ডস দ্য সেপ্টেম্বর নাইট, সেপ্টেম্বরের রাতকে কলুষিত করছে। এখন এই যে কবিতাটা, এটা আসলে সেপ্টেম্বরের 1 তারিখে আসলে উনি মদের দোকানে বসে ভেবেছিল, বা এই জন্য আসলে এটার নাম কিন্তু সেপ্টেম্বর 1, 1939, কারণ এর ঠিক পরপরে আসলে যুদ্ধ শুরু হবে। সো এর ঠিক আগের সময় সেপ্টেম্বর 1-এর যেহেতু কবিতার নাম এবং সেপ্টেম্বরেই সময় ঘটনাটা, এই জন্য সে বলছে যে এই সেপ্টেম্বরের রাতকে যেন এই সব কিছু আসলে কলুষিত করে ফেলছে। কোন জিনিসগুলো, এই যে তার ভাবনাগুলো, তার ভয়ের ভাবনা যে যুদ্ধ হবে, মানুষ মরবে, এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আসলে সেপ্টেম্বরের রাতকে কলুষিত করে ফেলছে। সো যাই হোক, এই তো আমাদের কবিতা পড়া শেষ হয়ে গেল। আশা করছি আপনারা এই 2টা কবিতাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সর্বোপরি এই প্যাসেজটা খুব ভালোভাবে আপনাদের শেষ হয়েছে। আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ইউনিট বা লেসনের সাথে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।